হাত পাখায় ভোট দিলে আল্লাহ রাসূলকে ভোট দেয়া হয়, আর আওয়ামী লীগ আমি নাউজুবিল্লাহ কইলাম। আমি উম্মি মানুষ, নামাজ রোজা অত করতে পারি না, আল্লাহ কি জানি আমাকে মাফ করবো কিনা, কিন্তু আমি এদের ব্যাপারে এই কথা যারা বলে যে ওই জামাতকে ভোট না দিলে হ্যাঁ পাপ হবে, বেহেশতে যাইতে পারবে না, আবার যারা বলে যে কি বললেন আপনি, আমি আপনাকে বলি এরা যদি ইসলামী শাসনতন্ত্র করতে চায়, এরা যদি ইরানের মতো আফগানিস্তানের মতো দেশ করতে চায়, উনাদেরকে আমি বলবো খুব শ্রদ্ধা করে সম্মান করে বলবো, কোন কোন সময় কেউ কেউ আওয়ামী লীগের পাকার তলে থেকে বেঁচেছেন, শেখ হাসিনার পাকার তলে, আর কেউ কেউ খালেদা জিয়ার পাকার তলে থেকে তার পায়ের কাছেও বসেছেন স্টেজে। তাদেরকে আমি বলি, সেই সব ইসলামের নামে নামধারী পলিটিশিয়ানদেরকে আমি বলি, বাপের বেটা হলে একটা সুষ্ঠু ভোট করো। সেই পার্লামেন্ট ভোটে আপনারা যদি পাস করতে মেজরিটি পান, নিশ্চয়ই আপনারা ইরান বানান আফগান, কিন্তু আগে কথাটা কোন লাগবে, 5ই আগস্টের মতো বাটপারি করা যাবে না, 5ই আগস্টের মতো মুনাফিকি করা যাবে না। স্লোগান দিবেন বৈষম্য বিরোধী আন্দোলনের, স্লোগান দিবেন এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি, আর 5ই আগস্টে শেখ হাসিনাকে তারাই দিয়ে বলবেন না আমরা তো শেখ হাসিনাকে কাল তারাই নেই, আমরা বাংলাদেশেই মানি না, সংবিধান মানি না, আমরা ধর্মনিরপেক্ষতা মানি না, অসাম্প্রদায়িকতা মানি না, আমরা কিচ্ছুই মানি না, আমরা চাই হিজবুত তাহরীরের একটা দেশ হবে। এটা তো মুনাফিকি। আপনারা বলেন ইসলাম নামে যারা রাজনীতি করেন যে আমাদের ইসলামের সমস্ত দল একসাথে হন, আমি তো চাই। যারা বক্তৃতা করেন রাতের পর রাত দেখি, সেই সব বক্তারা কি বক্তৃতা করেন করে গিয়ে বলেন আমাদেরকে ভোট দিলে আমরা ইসলামী শাসনতন্ত্র করব, আমাদেরকে ভোট দিলে আমরা এই দেশটাকে আফগানিস্তানের মতো বানাবো। আজকেও আমি দেখলাম, এতদিন বলতেছিলাম 1/3 লোক না খায়া থাকে রাতের বেলা, আজকে দেখলাম 2 বেলা অর্ধেক লোক না খায়া থাকে, মরে যাবে সব, কুকুরের মতো বসবাস করে আফগানিস্তানে। আমি আপনাদেরকে খুব কথা বলি, আপনারা যদি এটাকে ইরান বানাতে চান, আফগানিস্তান বানাতে চান, তাইলে গণতন্ত্রের নামে আপনারা রাজনীতি করেন কি করে? আপনারা তো গণতন্ত্রকে তাহলে বলতে হবে গণতন্ত্র বেদাত, গণতন্ত্র বেশরিয়তি। আর ইরানের মতো বলতে হলে বলতে হবে তাদের একজন আয়াতুল্লাহ খুমিনি লাগবে, আর এক দলের মধ্যে শুধু ভোট হবে, অন্য কোনো দল থাকবে না, অন্য কোন দল। তাইলে তারা এই দলের সুযোগ নিয়ে তারা সেই মুনাফিকিটা দল করার সুযোগ নিয়ে মুনাফিকিটা করতেছে কেন? যারা পাস করে বলে আমরা আফগানিস্তান করব, আগে বলেন বাপের বেটা হইলে যে আমরা আধুনিক গণতন্ত্র মানি না, আমরা কোরআনের শাসন মানি। আমি সিলেক্ট করলাম আপনাদেরকে, বলেন যে আমরা আধুনিক গণতন্ত্র মানি না, কোরআনের শাসন মানি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সিনিয়র মাদ্রাসা বানাবো, যে মাদ্রাসা হয়ে গেছে অলরেডি, জি হয়ে গেছে, এটা বলেন। ঘোষণা বাকি আছে। এই দেশে রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল ইসলাম, তাদের কবিতা টবিতা গান টান শোনা যাবে না, পড়া যাবে না, এটা বলেন। বলেন যে আমরা হইলে শুধু ওয়াজ মাহফিল করতে পারবে, কিন্তু কেউ লালনের গান করতে পারবে না, কেউ বাউল সঙ্গীত করতে পারবে না, কেউ নাটক করতে পারবে না, কেউ ড্রামা করতে পারবে না, কেউ যাত্রা গান করতে পারবে না, কেউ সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারবে না, কেউ বিতর্ক অনুষ্ঠান করতে পারবে। বলেন বাপের বেটার মতো, তারপরে ভোটে আসেন। আমি যাব ফজলুর রহমান, আমি আমার দল, তা আমার দলকে সম্মান জানিয়ে বলছি, আমি ফজলুর রহমান যাব সব জায়গাতে এবং গিয়া বলবো আমাদেরকে যদি ভোট দেন, আমরা হলাম আধুনিক মানুষ, গণতান্ত্রিক মানুষ, তাহলে এই দেশে আমি গণতন্ত্র করব। আমাকে যদি ভোট দেন তাহলে এই দেশে মানুষের পেটের ভাত পরনের কাপড় আনবো। আমাকে যদি ভোট দেন তাহলে বাজারে জিনিসপত্রের দাম কম থাকবে। আমাকে যদি ভোট দেন তাহলে বাংলাদেশের শিক্ষিত ছেলেরা শিক্ষা শেষে চাকরি পাবে। আমাকে যদি ভোট দেন তাহলে এই দেশের সাধারণ মানুষের সন্তানেরা বিদেশে কর্মসংস্থান করতে যেতে হলে তাদের টাকা দিতে হবে, কিন্তু সেই টাকাটা আদম ব্যাপারীর টাকা না, নির্দিষ্ট একটা ফি দিতে হবে। আমাকে যদি ভোট দেন এই দেশে ধর্ম নিরপেক্ষতা হবে, সুস্পষ্ট কইলাম। এই দেশে হিন্দু মুসলমান, বুদ্ধ কি খ্রিস্টান, তাদের মধ্যে রাজনীতিতে কোনো ভেদাভেদ থাকবে না। চাউলের দাম হিন্দুর জন্য যা হবে মুসলমানের জন্য তা হবে, ধানের দাম যা হবে তাই হবে, ভোটের দাম হিন্দু যেমন হবে মুসলমানও তাই হবে। আমার দেশে শুধু আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সঙ্গে সঙ্গে মুসলমান মসজিদে যাবে, নামাজ পড়বে। হিন্দু সন্ধ্যাবেলায় যখন ঘন্টা বাজবে তখন মন্দিরে যাবে। অন্যান্য ধর্মের লোকজন তাদের
পূজা অর্চনা করবে। কিন্তু রাজনীতিতে যখন আসবো, সমাজে যখন আসবো, তখন প্রত্যেককেই বলতে হবে, শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। সেই কথা বলে বাংলাদেশে আমি রাজনীতি করতে চাই। হিন্দু নয়, ওরা মুসলিম। জিজ্ঞাসা কোনজন কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মার। এই কথাটা আমি জনসভায় বলবো, আমার প্রচার পত্রে বলবো, আমার ইলেকশনের ম্যানিফেস্টোতে বলবো, খুব ক্লিয়ার। আর বলবো কি, আমি ৭১ চাই। কি বলবো আমি ৭১ চাই। ৭১ এই প্রকৃত মুক্তিযুদ্ধ ছিল। সেই ৭১ আনার জন্য শত শত বছর যাবৎ বাংলার মুসলমান মায়েরা নামাজ পড়ে খোদার কাছে প্রার্থনা করেছে, হে খোদা আমাদেরকে এমন এক অমৃতের সন্তান দাও, যে সন্তান আমাদেরকে বিদেশিদের অত্যাচার থেকে মুক্তি দেবে। হাজার বছর ধরে বাংলার হিন্দু মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বলিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছে, হে ভগবান আমাদেরকে এমন সন্তান দাও, যে সন্তান আমাদেরকে স্বাধীনতা দিবে। শত শত বছর যাবৎ বাঙালি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা ছিলাম পরাধীন গোলাম। বিশেষ করে ব্রিটিশের আমলে নীল সাহেবদের অত্যাচারে জর্জরিত হয়ে আমাদের হিন্দু মুসলমান মায়েরা খোদার কাছে কেঁদে কেঁদে বলতো, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, ধান ফোরালো পান ফোরালো, খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করো রসুন বলেছি। সেই যে বাংলার স্বাধীনতার জন্য যুদ্ধ গিয়েছিল তিতুমির হাজী শরীয়তুল্লাহ, যুদ্ধে গিয়েছিল ময়মনসিংহ শেরপুরের ছেলে ফকির মজনু শাহ, যুদ্ধে গিয়েছিল দেশ থেকে বিদেশে আমরা যাদেরকে হিন্দু বলি, ভারতের শ্রেষ্ঠ সন্তানদের একজন, যিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করে দ্বিতীয় মহাযুদ্ধে যুদ্ধ করেছিল ভারত বাংলার স্বাধীনতার জন্য। সেই যুদ্ধ করতে করতে জীবন দিয়েছিল ক্ষুদিরাম সূর্য সেনের মতো দেশপ্রেমিকেরা। আর আমাদের রাজনৈতিক নেতারা সারা জীবন বাংলার মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছে। শেরে বাংলা একে ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, শরৎ বোস, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর যুদ্ধ যখন শুরু হলো তখন সামরিক নেতৃত্ব দিয়েছে জেনারেল এম.এ.জি. উসমানী, সামরিক নেতৃত্ব দিয়েছে মেজর জি আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, সামরিক নেতৃত্ব দিয়েছে পরবর্তী সময়ে ১ নম্বর সেক্টর কমান্ডার রফিকুল ইসলাম, ২ নম্বর সেক্টর কমান্ডার খালেদ মুশাররফ, পরবর্তী সময়ে হায়দার, ৩ নম্বর সেক্টর কমান্ডার মেজর শফিউল্লাহ, ৪ নম্বর সেক্টর কমান্ডার চিত্তরঞ্জন, ৫ নম্বর সেক্টর কমান্ডার মীর শওকত আলী, ৬ নম্বর সেক্টর কমান্ডার এম.কে. বাশার, ৭ নম্বর সেক্টর কমান্ডার কাজী নুরুজ্জামান, ৮ নম্বর সেক্টর কমান্ডার এম.এ. মঞ্জুর, ৯ নম্বর সেক্টর কমান্ডার তার নাম হলো এম.এ. জলিল, আর ১১ নম্বর সেক্টর কমান্ডার ছিলেন জনাব কর্নেল তাহের, যিনি যুদ্ধাহত হয়েছিলেন। আমি কেন বলছি কথাগুলো? আর মুক্তিযুদ্ধের বেসামরিক নেতৃত্ব দিয়েছিল মুজিবনগর সরকার, যার নেতা ছিল সৈয়দ নজরুল এবং তাজউদ্দিনেরা, মনসুর আলী, কামরুজ্জামানেরা। আমি এই কথা বলে ভোট চাইব। যদি তাদেরকে ভোট দেয় তারা ইসলামিক শাসনতন্ত্র করবে, ইসলামিক দেশ চালাবে। আর আমাকে যদি ভোট দেয় আমি আধুনিক দেশ করব। আমি মানুষকে বলবো, হে ভাই তোমার ছেলে ৩টা হইলে একটা মাদ্রাসায় যাক, আমি উৎসাহিত করব, পড়ুক না একটা ছেলে মাদ্রাসায়, কিন্তু আরেকটা বা ২টা ছেলে আপনার প্রাইমারি স্কুলে যাবে সরায় রস্যই দীর্ঘই পড়ার জন্য। এই ছেলেটি পড়বে পাখি সব করে রাতি পোহালো, কারণে কুসুম ফুলি ফুটিল, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। এই ছেলেটি দিনে দিনে বড় হবে, বড় হতে হতে সেই ছেলেটি আবার কবিতা পড়বে, বলো বীর বলো উন্নত মম শির, শির নেহালি আমারি নত শির ওই শিকড় হিমাদ্রির, বলো বীর মহাবিশ্বের মহাকাশ ছাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ফাড়ি, দোলক গোলক গোলক বেদিয়া ক্ষুদার আরো শাসন ছেদিয়া উঠিয়াছে আমি মহাবিশ্ব বিশ্ববিদাত্রী। সেই ছেলেটি আবার রিসার্চে যাবে, নাসার মেম্বার হবে। সেই ছেলেটি আবার আমার দেশে বিজ্ঞানী হবে, শুধু না হবে জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক। সেই ছেলেটি হবে সিরাজুল ইসলাম চৌধুরী, সেই ছেলেটি হবে আহমদ শরীফ, সেই ছেলেটি হবে মহামনীষী আবুল ফজল, সেই ছেলেটি হবে এই দেশের জ্ঞানে বিজ্ঞানে শিক্ষায় সংস্কৃতিতে শ্রেষ্ঠ মানুষ। যে শ্রেষ্ঠ মানুষ ১৯২১ সনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পরে ১৯৭১ সন পর্যন্ত ৫০ বছরে ৫০,০০০ সৎ মানুষ, জ্ঞানী মানুষ, মহান মানুষ, মহৎ নারী সৃষ্টি করেছিল, যারা যুদ্ধ করে ওই বাঙালিকে স্বাধীন করেছিল।
আমি তাই বলতে চাই বন্ধুরা, সেই কথাটা আমি বলবো, আমরা যুদ্ধে গিয়েছিলাম, সেই যুদ্ধের জন্য কত মায়ের বুক খালি হয়েছে, কত মা বিধবা হয়েছে, কত নারী ধর্ষিতা হয়েছে, 30 লক্ষ মায়ের জীবন গিয়েছে। আমি পরশুদিন একটা জায়গাতে বলেছিলাম, আজকেও কথাটা বলে দেই, এটা আর হয়তো একদিন বলবো, আর বলবো না। টেনে পরে একটা ছেলে মাকে লুকিয়ে যুদ্ধে চলে গেল। তার মা হলো একজন স্কুল টিচার, বাসা তাদের মগবাজারে। ছেলেটির নাম হলো আজাদ। ছেলেটি ট্রেনিং দিয়ে এসে যুদ্ধ করে ধরা পড়লো। ক্লাস 10-এ পড়ে ছেলে, ঢাকার পূর্বাঞ্চলে ধরা পড়লো, 2 নম্বর সেক্টরের ছেলে। সেই ছেলেটিকে পিটাইতে মৃত পায় অবস্থায় তাকে রমনা থানাতে আনা হলো। তখন তাকে মাকে খবর দেওয়া হলো, তোমার ছেলেকে যদি দেখতে চাও তুমি আসো। মা পাগলিনীর মতো আসলো, আইসা দেখলো রমনা থানার ওই যে জেলখানার ভিতরে ফ্লোরের মধ্যে রক্তাক্ত অবস্থায় তার ছেলেটি পড়ে আছে। সেই ছেলেটিকে দেখেই মা ছেলেটিকে বুকে জড়ায় ধরলো, রক্তাক্ত হয়ে গেল তার কাপড়। বললো, মা আমি তো মরে যাবো। বলে, তুই মরবে না, তোর আগে আমি মরবো, তোর কি করতে হবে বল, তুই কি চাস? বললো, আমি কিছুই চাই না, আমার জন্য কাঁদো না মা, আমার যেন ইচ্ছা করতেছে। গত 7 মাস যাবত যুদ্ধ করতে করতে খাবার ভুলে গেছি, কি খাই জানি না। 7 মাসে একদিনও মুরগির মাংস খাই নাই মাগো, তুমি আমার ভাত আর মুরগির মাংস দিয়ে একটু খাওয়া। পরের দিন সকালবেলা মা, আমি কথাটা আপনি বইটা পড়ে দেন, বইটার নামই হলো মা। এই বইটা আনিসুল হকের বই, আপনি পড়ে দেখবেন, সেই বিখ্যাত উপন্যাসিক আনিসুল হকের বই। সেই মা মুরগির মাংস, মুরগির তরকারি রান্নাই না, যখন আসলো তখন দেখলো ছেলে নাই। ওসিকে জিজ্ঞাসা করলো, ওসি হলো পাঞ্জাবি। বলে, তুমকা ছেলে ইদার নেই, যাও। কয়েকটা লাথি মেরে তাকে বাইর করে দিল। তখন যখন সে কাঁদতে কাঁদতে চিৎকার করে বের হয়ে যায়, তখন একজন বালুচ পুলিশ ছিল, যারা এখন মুক্তিযুদ্ধ করে পাকিস্তানিদের বিরুদ্ধে, সেই বালুচ পুলিশ তাকে বললো, তোমার ছেলে খতম হয়ে জায়গা, গত রাতে তোমার ছেলেকে হত্যা করা হয়েছে। সেই মা 14 বছর বেঁচে ছিল, জীবনে কোনোদিন ভাত খায়নি, মুরগির মাংস টাচ করে না। ছেলেকে যেহেতু দেখেছিল ফ্লোরে শুয়ে আছে, সে কোনোদিন শীতকালেও ফ্লোরের বাইরে এসে শুয়ে নাই। সেইটার নাম হলো মুক্তিযুদ্ধ। এইগুলার নিয়ে এখন রং তামাশা করে কথা বলা হয় বন্ধুরা, কে নাকি আমাদেরকে মুক্তিযুদ্ধ করে দিছে, কার সল্লায় পড়িয়া, কার কুপরামর্শে নাকি বাঙালি জাতি যুদ্ধ করছে। সেই যুদ্ধ আমরা করেছিলাম বন্ধুরা, দিনের পর দিন, মাসের পর মাস, আষাঢ় শ্রাবণের বৃষ্টি ভরা রাতে অমানিসার অন্ধকারে ট্রেনিং দিয়েছি। পাঞ্জাবির বুকে বাংখারে থেকে থেকে ট্রিগার টিপেছি। স্বপ্নে দেখেছি দেশ যদি স্বাধীন হয় পাঞ্জাবি চলে যাবে, বাংলার পূর্বাকাশে ঝলমল করে স্বাধীনতা রক্তিম সূর্য উঠবে। সেই স্বাধীনতা মুক্তিযুদ্ধ যখন মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে, কিসের দল, কিসের রাজনীতি, মুক্তিযুদ্ধ যখন ঢাকা পড়ে যায় বাঙালির শ্রেষ্ঠ অর্জন, তখন আমি ফজলুর রহমান কথা বলবো না, কথা বলবো কে? কেন রাজনৈতিক দলগুলো কথা বলবে না? বাংলাদেশে থাকবে, মুক্তিযুদ্ধ অপমানিত হলে কথা কেন বলবে না কোন রাজনৈতিক দল? আমি এটা বুঝতে চাই এবং জানতে চাই। আমি দেখতেছি তো সমস্ত মেয়াদেরকে, আমি দেখতেছি শুধু মন্ত্রী আর প্রধানমন্ত্রী হলে আর এমপি সাহেব হইলে আর ওই বৈশা বৈশা সংস্কারের নামে সেরাটন থেকে আর সোনারগাঁও থেকে নাস্তার লাঞ্চ আর ডিনার খাইলে পরেই বাংলাদেশ বাঁচবে। এই দেশ যদি আফগানিস্তান হয়ে যায়, এই দেশ যদি সিরিয়া লেবানন হয়ে যায়, আমার দেশের প্রধানমন্ত্রীর দরকার কি? কি দরকার আমার? কিসের রাজনীতি? যারা আজকে কথা বলে না তারা বুঝবে। বুঝেছিল ইরানের সেই বনি সদর, যে বনি সদর ছিলেন ইরানের মধ্যবর্তী লোকজনের নেতা, লিবারেল পার্টির নেতা। সেই বনি সদরের কান্দের উপরে ভর করে কিন্তু রাজাকাররা, ওই আজকে যারা ইরানে ক্ষমতায় আছে তারা ক্ষমতায় আইছিল, তারা লাথি মেরে ফালায় দিছে। আজকে যারা বনি সদরের ভূমিকা অবতীর্ণ হয়েছে তারা কিন্তু বুঝবে আমার কথা কোনোদিন আল্লাহর রহমতে মিথ্যা হবে না। কারণ আমার রাজনৈতিক বয়স হইল 61 বছর, আমি 61 বছর যাবত রাজনীতি করি, আমার অভিজ্ঞতা আল্লাহর রহমতে ভুল হবে না। যারা বনি সদরের ভূমিকা অবতীর্ণ হয়েছে, যারা বঙ্গবন্ধুর বাড়িটা আগুন লাগাই দিলে পরে কথা বলে না, তার বাড়িতে বুলডোজার দিয়ে ঘুরাই দিলে কথা বলে না, যার আঙ্গুলের ইশারায় বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, ওই 7 জন বীরশ্রেষ্ঠ ভাস্কর্য নামায় যখন পা দিয়া পারে যারা কথা বলে না, তাদের বাংলাদেশের নেতৃত্ব করার দরকার কি? কি দরকার? দরকার নাই তো।
এই দেশ আগে স্বীকার করতে হবে এটা বাংলাদেশ। এই বাংলাদেশ যে পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে এর জন্য একটা মুক্তিযুদ্ধ হয়েছিল, এটা স্বীকার করতে হবে। এর জন্য 30 লাখ লোক মরছিল, এটার জন্য স্বীকার করতে হবে। এর জন্য শত শত বছর যাবৎ বাঙালির পূর্বপুরুষেরা যুদ্ধ করেছিল, এটা স্বীকার করতে হবে। তারপরে 72 সনে শেখ মুজিবুর রহমান ভুল করছিল, বাকশাল করিয়া ফেসিস্ট হয়েছিল, জিয়াউর রহমান সাহেব এই করছিল, এরশাদ সাহেব স্বৈরাচার করছিল, শেখ হাসিনা ফেসিজম করছিল, 100 বার কও। কিন্তু বাপ মানো না, মা মানো না তুমি। মুক্তিযুদ্ধ তো আমার মা, মুক্তিযুদ্ধের পেট চিনে তো বাংলাদেশ। মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ হইতো। মাকে মানো না, তুমি তো কুসন্তান। সেই কুসন্তানেরা এখন বাংলাদেশে নেতৃত্ব করতেছে। কালকেও দেখলাম একটা কুসন্তান। এইগুলার মানুষ ব্যাগ বুঝা বওয়ার জন্য নেওয়ার কথা নয়, এরা মন্ত্রী হয়ে বসে আছে। ব্যাগ বুঝা বইতে পারবো না মানুষের। এই কুসন্তানেরা বলে যে বাংলাদেশ নাকি চক্রান্তের মাধ্যমে সৃষ্টি হয়েছে। হয় আমারে মার, তা না হলে তোদের মুখ বন্ধ কর। এইসব বাজে কথা কয়ে মুক্তিযুদ্ধকে অপমান করার অর্থই হলো, কিন্তু আমি বলে দেই একটা দেশে এমনি কিন্তু গৃহযুদ্ধ হয় না। এই ছেলেটা বলছিল গৃহযুদ্ধ হবে, আমি গৃহযুদ্ধ চাই না। কিন্তু মুক্তিযুদ্ধকে যারা এই সব করতেছে সেই মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য কিন্তু প্রয়োজনে আবার মুক্তিযুদ্ধ হবে। আমি মুক্তিযুদ্ধ চাই। আমি চাই এই দেশের মানুষ মধ্যযুগীয় বর্বর না, মধ্যযুগীয় বর্বরতার দিকে নয়, অন্ধকারের দিকে নয়, আলোর পথে হাঁটবে। সে আলোর পথে হাঁটার জন্যই আমরা কিন্তু মুক্তিযুদ্ধকে যারা ধ্বংস করতে চায়, বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান যারা ধর্ম করতে চায়, বন্ধ করতে চায়, ধ্বংস করতে চায়, তাদেরকে বলে দেই স্টিমার কিন্তু পানি দিয়ে চলে, বড় বড় স্টিমার। ওই যে একটা স্টিমার ডুবে গেছিল, তার নাম কি 1912 সনে? টাইটানিক। টাইটানিক ডুবে। আপনাকে এই কারণে কথাটা আমি জিজ্ঞাসা, টাইটানিক বলছিল কোনোদিন ডুববে না, এরকম গর্ব ছিল। টাইটানিক কিন্তু বাহিরের ঢেউ ডুবাইতে পারে নাই। টাইটানিক কোথাও আঘাত খাইছিল, নিচে দিয়ে ফাইটা গেছিল, পানি উঠছিল ভিতরে, এই কারণে টাইটানিক ডুবে গেছিল। কথাটা ঠিক না বেটি? এই যে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে কেন? রাজনৈতিক দলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে ঢেউয়ের কারণে না। এগুলো তো রাজনৈতিক দলগুলো তো একটা স্টিমার, ঢেউয়ের কারণে না। ওদের ভিতরে পানি ঢুকছে, ওদের ভিতরে যখন ষড়যন্ত্রকারী ঢুকছে, চক্রান্তকারী ঢুকছে, এদের ভিতরে যখন দুর্নীতিবাজ ঢুকছে, এদের ভিতরে যখন রাজাকার আলবদরদের লোক ছেলেরা নেতৃত্ব করছে, তারা ডুবে গেছে। এটা টাইটানিক হয়েও কোনো লাভ নাই। আমি তাই আজকে বলতে চাই, আপনি যে কথাটা আমাকে জিজ্ঞাসা করছেন মুক্তিযুদ্ধের কথা, মুক্তিযুদ্ধ দেশে থাকতে হবে। আর যদি কেউ নেতৃত্ব দেশে করতে, আমি বলে দিলাম আমি একটা দল করি, তারপরে জানি না কি হবে। আমি একটা দল করি, যদি রাজনীতি দেশে কেউ সঠিকভাবে করতে চায়, নেতৃত্ব করতে চায়, আজকে মুক্তিযুদ্ধ যেভাবে অপমানিত হচ্ছে, সেই মুক্তিযুদ্ধকে ফিরে আইনে একজন এই দেশের প্রধানমন্ত্রী হইতে হবে। তা না হলে কিন্তু মানুষ একদিন প্রশ্ন করতে পারে, ইতিহাস একদিন কিন্তু তাদের নামে কলঙ্কের কালিমা লেপন করতে পারে।